এই লেসনে আমরা সম্পূর্ণ একটি প্রফেশনাল ই-কমার্স থিম ইনস্টল করব এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখব। প্রিভিয়াস লেসনগুলোতে এই জুপিটার থিমের একটি ডেমো আমরা ইনস্টল করেছিলাম এবং এটাকে কাস্টমাইজ করে নিয়েছিলাম। এখন এই থিমটি আমরা রিমুভ করে দিব। এই ডোমেইনে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিয়ে আমরা একটা সম্পূর্ণ প্রফেশনাল মানের ই-কমার্স থিম ইনস্টল করব। তো আমি থিম ফরেস্ট থেকে অলরেডি একটি প্রিমিয়াম থিম চুজ করে রেখেছি। এই থিমটির নাম হচ্ছে উডমার্ট। এটা একটি ই-কমার্স ওয়ার্ডপ্রেস থিম। এটার যদি প্রিভিউটা একটু দেখি, এই যে লোড হয়ে গেছে। এটা দেখতে এরকম সম্পূর্ণ প্রফেশনাল মানের একটি ই-কমার্স থিম। যে কোনো ই কমার্স কোম্পানির জন্য এই থিমটি ব্যবহার করা যেতে পারে। আপনি আপনার নিজের ই কমার্স বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের ই কমার্স বিজনেসের জন্য এই ধরনের প্রফেশনাল মানের ওয়েবসাইট সেট আপ করে দিতে পারবেন। তো এখানে যদি ডেমোতে ক্লিক করি তাহলে দেখবো এই থিমের আরও অনেক ডেমো আছে। যেটা সুইটেবল হয় সেটা ইউজ করতে পারেন, আপনার নিজের জন্য হোক বা আপনার ক্লায়েন্টের জন্য হোক। তো এই যে এখানে মেনু দেওয়া আছে পেজেস, প্রায় 10টির মতো পেজেস দেওয়া আছে। কন্ট্যাক্ট ফর্মের জন্য অলরেডি রেডিমেড বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস পেজের প্রয়োজন পড়ে। তো এই কন্ট্যাক্ট আসের জন্য রেডিমেড অলরেডি বিভিন্ন ধরনের পেজ ডিজাইন করে দেওয়া আছে। ফ্যাক, আওয়ার টিম, অ্যাবাউট আস, অর্থাৎ এগুলোই জাস্ট কন্টেন্ট পরিবর্তন করে নিলেই হবে। তারপর প্রোডাক্ট, এখানে গেলে এই যে প্রোডাক্ট সিঙ্গেল পেজ, কোনো প্রোডাক্টে ক্লিক করলে ওই সিঙ্গেল পেজে ওপেন হয় এবং এই যে গ্যালারিগুলো দেখা যায় এবং প্রোডাক্টের ডিটেলসগুলো দেখা যায়। এই প্রোডাক্টের সিঙ্গেল পেজেরও অলরেডি 10টি ডেমো দেওয়া আছে, যেটা খুশি সেটা সিলেক্ট করে ব্যবহার করা যাবে। তারপর সব পেজ, এটাতে যদি ক্লিক করি তাহলে শপ নামে যে পেজটি ছিল আমরা যে এর আগে এখানে ক্রিয়েট করেছিলাম, এই স্ল্যাশ দিয়ে যদি আমরা শপ দিই তাহলে শপ পেজটি কিন্তু চলে আসবে, যেখানে সমস্ত প্রোডাক্টগুলো লিস্টিং থাকে। এই যে এই পেজটি, এই থিমে প্রায় 10টির মতো ডেমো অলরেডি দেওয়া আছে বিভিন্ন স্টাইলে এবং পুরো প্রফেশনাল লুকিং ডেমোগুলো। তো যাই হোক, এটা আমরা কেটে দেই এবং এই সাইটটিকে আমরা রিমুভ করে দিই। তারপর এটার মধ্যে আমরা এই থিমটি ইনস্টল করব। তো এটা আমরা কেটে দিই এবং এটাকে রিমুভ করার জন্য আমরা সি প্যানেলে লগ ইন করি। আমার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। তো এটাকে রিমুভ করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস লিখব। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আসতেছে না, আমরা সফটওয়্যার লিখি। এই যে এটার মধ্যেই আছে সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস বা সফটওয়্যার যে কোনোটা লিখে সার্চ করলেই চলে আসবে। এই যে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলে দেখাবে যে এই হোস্টিংয়ে অলরেডি কয়টা ইনস্টল করা আছে। তো আমরা এই যে এই ডোমেইনের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি রিমুভ করে দিব। এখান থেকে রিমুভ করে দিলেই ক্লোজ এবং এই যে রিমুভ ইনস্টলেশন, ওকে, এটা রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে গেছে। রিটার্ন টু ওভারভিউ এবং এই সি প্যানেল। এখন আমরা যদি ডোমেইনটি ভিজিট করি নতুন একটি ট্যাবে ওপেন করে, তাহলে দেখবো এখানে কিছুই নেই, এটা আবার ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যদি ফাইল ম্যানেজারে যাই, পাবলিক HTML, এই যে ফোল্ডারটি কিন্তু ঠিকই থাকবে, ফোল্ডারটি রিমুভ হবে না, বাট এটার মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো আমরা এই ডোমেইনেই আবার নতুন করে এটা ইনস্টল করব। ইনস্টল করতে হলে আমরা প্রথমে এটাকে সফটওয়্যার লিখি, সফটওয়্যার ওয়ার্ডপ্রেস এবং ইনস্টল নাও। যে এখান থেকে ডোমেইনটি আমরা চুজ করব আগের মতোই, আগে প্রিভিয়াস লেকচারে যেমন দেখেছি এটা রিমুভ করে দিচ্ছি, কারণ আমরা চাচ্ছি ডিরেক্টলি ডোমেইনে ইনস্টল হবে। আর যদি WP দেওয়া থাকে তাহলে ডোমেইন/WP তে গিয়ে ইনস্টল হবে, যেটা আমরা চাচ্ছি না। কেটে দিলাম। এখানে একটা টাইটেল দিয়ে দিই, ই কমার্স স্টোর, মাই ই কমার্স সাইট ফর লার্নিং। জাস্ট এগুলো পরবর্তীতে পরিবর্তন করা যাবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটি, হাইট দিয়ে আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিই। এখানে ইমেল আইডি দিয়ে দিই, আমার যে ইমেল আইডিটা আছে অ্যাডমিন ইমেল। তারপর নিচে গিয়ে আবার ইমেলটি দিতে হবে যেন ইমেলে ডিটেলসগুলো পাঠিয়ে দেয়। দিয়ে দিলাম ইনস্টল। তাহলে এই ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়েছে এগুলো ইমেলে এক কপি পাঠিয়ে দিবে। তো ডোমেইনে যদি ভিজিট করি তাহলে দেখব নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এখানে লগ ইন করতে চাইলে আমরা আবার /wp-admin দিলে লগ ইন ফর্মটি চলে আসবে। এখানে আমরা এই যে লগ ইন করবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, পাসওয়ার্ডটা দিচ্ছি। লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ডে কোনো ভুল হয়েছে সম্ভবত। পাসওয়ার্ডটি ভুল হয়েছে, লস্ট ইউর পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটি রিসেট করে নিচ্ছি। ইউজার নেম দিয়ে দিলেই ইমেইলে পাসওয়ার্ডটি চলে যাবে।
আমি ইমেইলে লগ ইন করি। সাইন ইন। আমি আমার ইমেইলে এখন লগ ইন করবো, এগুলো আমি হিডেন করে রাখছি। এই যে ইমেইলে একটি রিসেট কোড পাঠিয়ে দিয়েছে, যে ইউজার নেম, এবং এই যে একটি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, এখান থেকে পাসওয়ার্ডটি রিসেট করে নেওয়া যাবে। তো আমি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে পাসওয়ার্ডটি রিসেট করে নিচ্ছি। কোনো কারণে আমি ভুল দিয়েছিলাম পাসওয়ার্ডটি, 1 2 3 4 5 6ই দিলাম, সহজ একটি পাসওয়ার্ড, এবং এটাকে দিলাম ওকে। রিসেট দিয়ে দিলাম, রিসেট হয়ে গেছে। এখন আমরা আবার লগ ইন করতে পারবো। কেটে দিই 1 2 3 4 5 6। এবার লগ ইন হয়ে গেছে। তো আমি ইমেলটি কেটে দিই এবং এটাও কেটে দিই, এবং সি প্যানেলে আমরা যদি এই ফাইল ম্যানেজারের মধ্যে এখন এটার মধ্যে দেখি, দেখবো যে আবার ইনস্টল হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো চলে আসছে। তো যাই হোক, এটা কেটে দিই এবং এই সফটওয়্যার ক্লাস এখান থেকে আমরা বের হয়ে যাই, সি প্যানেল থেকেও বের হয়ে যাই, কারণ এটার আর কোনো কাজ নেই। সাইন আউট হয়ে গেলাম, কেটে দিলাম। এখন এখানে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটি নতুন করে ইনস্টল হয়ে গেছে, এই যে চলে আসছে। তো এখানে এখন আমরা এই থিমটি ইনস্টল করব। তো আমি থিমটি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্স থিমসে যাই, অ্যাড নিউ, আপলোড থিম, ব্রাউজ, এখানে গিয়ে এই যে উডমার্ট। তো এই থিমটিকে আমরা আনজিপ করে নেই, এখান থেকে আনজিপ করা যাচ্ছে না। আনজিপ করতে হলে আমাদেরকে এই যে ডাউনলোড ফোল্ডারে আসলাম, ডাবল ক্লিক করলাম, এটা আনজিপ হয়ে গেল, যে এখানে আছে থিমটি। তো এখানে গিয়ে ব্রাউজ, এই যে উডমার্ট থিম। আমরা এটা ডিরেক্টলি কেন আপলোড করলাম না, কারণ এটা অ্যাকচুয়ালি থিম ফাইল না, এটার মধ্যে আরও অনেকগুলো ফাইল আছে। এই যে এটা আনজিপ করাতে এই যে এটার মধ্যে হচ্ছে মূল থিমটি আছে। এই যে এটা হচ্ছে মাদার থিম আর এটা হচ্ছে চাইল্ড থিম। তো আগে মাদার থিমটি আমরা ইনস্টল করব। ইনস্টল, থিমটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন চাইল্ড থিমটি ইনস্টল করব। আবার থিমসে যাই, অ্যাড নিউ, আপলোড থিম, ব্রাউজ, এই যে চাইল্ড থিমটা এখন ইনস্টল করি, ইনস্টল, এবং এটাকে আমরা অ্যাক্টিভেট করব। চাইল্ড থিমটি আমরা অ্যাক্টিভেট করেছি, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো রিমুভ করে দিই। ডিলেট, 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 ডিলেট করে দিলাম। তো এই থিমটি অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদেরকে একটি মেসেজ দিচ্ছে। মেসেজে বলতেছে যে এই থিমটি যদি আমাদের ইউজ করতে হয় তাহলে এই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে, কারণ এই থিমটি এই প্লাগইনগুলোর সাথে ইন্টিগ্রেশন করা। থিম ফরেস্টের বেশিরভাগ থিমই আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য কিনবেন, ইনস্টল করতে গেলে দেখবেন এই ধরনের একটি মেসেজ দিচ্ছে, যেখানে বেশিরভাগ থিমই অনেকগুলো প্লাগইন আপনাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করতে বলবে। তো এই থিমটিও সেম একইভাবে, এখানে অনেকগুলো এই দুইটা প্লাগইন রিকোয়ার এবং এগুলো রিকমেন্ডেড প্লাগইন। এই থিমটিকে নিয়ে পুরোপুরিভাবে কাজ করতে হলে এই প্লাগইনগুলো অবশ্যই ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এই যে এখানে দেখা যাচ্ছে বিগিন ইনস্টলিং প্লাগইনস, এখানে ক্লিক করলে প্লাগইনগুলো ইনস্টল করতে বলবে, এই যে এই সবগুলো প্লাগইন। তো আমি এখানে চেক দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে সবগুলো ইনস্টল হবে। ইনস্টল হয়ে গেছে, এখন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। এই যে রিটার্ন টু রিকোয়ার প্লাগইন ইনস্টলার, এইখানে দিলে আমাদেরকে আবার নিয়ে আসতেছে। এখন সবগুলোকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। আমি আবার সিলেক্ট করলাম এবং এখান থেকে যে অ্যাক্টিভেট, অ্যাপ্লাই। তো এখানে যদি অনেক সময় লেগে যায় তাহলে আমরা একটু রিফ্রেশ দিব এই পেজটি, দেখবো যে রিফ্রেশ দিলে বোঝা যাবে যে কতগুলো অ্যাক্টিভেট হয়েছে আর কতগুলো অ্যাক্টিভেট হয়নি। তো পেজটি রিফ্রেশ দেওয়াতে দেখা যাচ্ছে এই যে কয়েকটি প্লাগইন অ্যাক্টিভেট হয়েছে, রিডাক্স। তারপর আমরা প্লাগইনসে যাব, প্লাগইনস, ইনস্টল প্লাগইনস। এখানে গেলেও দেখতে পাচ্ছি যে সবগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়নি, মাত্র 2টি অ্যাক্টিভেট হয়েছে আর বাকিগুলো অ্যাক্টিভেট হয়নি। তো আমি আবার এটা সিলেক্ট করে সবগুলো অ্যাক্টিভেট করে দিই, আবার এখান থেকে অ্যাক্টিভেট করি, এই যে এটা ডিসিলেক্ট করে দিই, এটাও ডিসিলেক্ট করে দিই, যেহেতু এটা অ্যাক্টিভেট অলরেডি হয়ে গেছে। সিলেক্ট করা থাকলেও কোনো সমস্যা নেই। এই যে এই প্লাগইন অলরেডি আমাদেরকে আবারও নোটিফিকেশন দিচ্ছে, যেগুলো ইনস্টল হয়েছে ঠিকই, বাট এগুলো এখনো অ্যাক্টিভেট হয় নাই, কারেন্টলি ইনঅ্যাক্টিভ। তো আমরা এগুলো অ্যাক্টিভেট করে নিই। অনেকগুলো একসাথে দিচ্ছি, এই জন্য একটু সময় লাগতেছে। এই যে সবগুলো এখন অ্যাক্টিভেট হয়ে গেছে।
এখন এই যে অনেকগুলো মেনু অপশন চলে আসছে। তারপর আমরা প্লাগইনস আরেকবার যাই, গিয়ে দেখি হ্যাঁ সবগুলোই অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা এক্সট্রা প্লাগইন ছিল, ডিফল্ট দেয়া থাকে, এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখি। এটা ডিলেটই করে দিই, ডিলেট। আচ্ছা, এখন যদি এই প্রিমিয়াম থিমের ইন্টারফেসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে লক্ষ্য করুন এই থিমটি ইনস্টল করার সাথে সাথে এখানে কিছু পোস্ট টাইপ চলে আসছে। প্রজেক্টস মানে পোর্টফোলিও যুক্ত করার জন্য। তারপর HTML ব্লক নামে একটি পোস্ট টাইপ আসছে, সাইজ গাইডস নামে একটি পোস্ট টাইপ আসছে। তারপরে এখানে এই যে থিম সেটিংস, এর আগের থিমেও কিন্তু এখানে সেটিংটা ছিল, বাট এই থিমের সেটিংটা হচ্ছে এখানে। তারপর হচ্ছে ড্যামি কন্টেন্ট দেখে বোঝা যাচ্ছে যে এখানে থিমের ডেমোগুলো আছে, এখান থেকে আমরা ডেমো কন্টেন্টগুলো ইনস্টল করতে পারবো। এবং পাশাপাশি এই যে রেভলিউশন স্লাইডার, তারপরে এই যে সাইড বার অ্যাড করার জন্য সাইড বার। তো আমরা থিমের সেটিংয়ে যদি ক্লিক করি, তাহলে যে দেখতে পাচ্ছি এই থিমেও সেম একটি অপশন প্যানেল আছে, এটাকে অপশন প্যানেল বলা হয়। এইখানেও এই যে থিমের জেনারেল সেটিং, পেজ হেডার সেটিংগুলো আছে। এই যে হেডার, টপ বার, হেডার লেআউট, ঠিক আগের থিমের মতো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের হেডার স্টাইল আছে। মানে ঘুরে ফিরে সব থিমে ওই একই ধরনের ফিচার, জাস্ট এগুলো আপনি একটি দুটি থিম ভালোভাবে প্র্যাকটিস করলে দেখবেন সব থিমে ঘুরে ফিরে এই ফিচারগুলো সেম। তো যাই হোক, আমরা ডেমো কন্টেন্টে যে ডেমো কন্টেন্ট ইনস্টল করব, কারণ আমাদের সাইট যদি এখন আমরা রিলোড দিই তাহলে দেখবো যে ডিফল্ট এই থিমটি পাচ্ছে, বাট ডেমোর মতো পাবে না। এই যে থিমটি ইনস্টল হয়ে গেছে, বাট আমরা ডেমো কন্টেন্ট ইনস্টল করব। তো ডেমো ইনস্টল করার জন্য আমরা ব্যাকএন্ডে যাব, এই যে ডেমি কন্টেন্টে ক্লিক করলাম, এবং এখানে বলতেছে যে উডমার্ট এই থিমের এটা ড্যাশবোর্ড। এই যে রিকোয়ার, এখানে দেখাচ্ছে রিকোয়ার আর এটা রিকমান্ডেড। এখানে একটা মেসেজ দিচ্ছে যে এখানে বলতেছে যে WooCommerce সেটআপ উইজারটি আমি রান করিনি। তো এই ডেমোটি ইনস্টল করতে গেলে, এই যে এই ডেমোটি ইনস্টল করার পূর্বে এই WooCommerce সেটআপ উইজারটি আমাদেরকে রান করতে হবে, তাহলে এটা আমরা সেট করতে পারবো। এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে, বাট এই যে WooCommerce প্লাগইনটি ইনস্টল করলেই একটা উইজার্ড দেয় এই WooCommerce এর সেটিংগুলো সেট করার জন্য। তো সেটাকে আগে আমাদের সেট করে নিতে হবে এই থিমটির ডেমোটি ইনস্টল করার জন্য। তো পাশাপাশি আরেকটি ট্যাবে আছে এডিশনাল পেজেস, এখানে আরো অনেক পেজ আছে যেগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো। তো তার আগে আমরা এই বেস ইম্পোর্টটা দেখে নেই। এখানে মাউস নিলে মাউসটা হিডেন থাকতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আগে আমাদেরকে এইটা ইম্পোর্ট করে নিতে হবে। তো এটা ইম্পোর্ট করার জন্য আমাদেরকে আগে WooCommerce সেটআপ উইজারটি রান করতে হবে। রান করার জন্য আমরা এখানে বলতেছে এই যে WooCommerce ইউ নিড টু রান WooCommerce সেটআপ উইজার্ড, অর্থাৎ WooCommerce সেটআপ উইজারটি রান করতে হবে, অথবা আমরা ম্যানুয়ালি ইনস্টল করতে পারি WooCommerce সিস্টেম স্ট্যাটাস টুলসে গিয়ে। এই যে একটা আমাদেরকে বলে দিছে পাথ। তো এই যে WooCommerce যাই, এই যে স্ট্যাটাসে যাই, এই যে স্ট্যাটাসে গেলে এই যে WooCommerce রান দ্য সেটআপ উইজার্ড। আর যদি আমাদেরকে টুলসে যেতে বলছে, এই টুলসে গেলে এখান থেকে উইজার্ডটা ওপেন হবে। তো যাই হোক, এই যে WooCommerce থিম ইনস্টল করার সাথে সাথে বা প্লাগইনটি ইনস্টল করার সাথে সাথে এই যে রান দ্য সেটআপ উইজেট এই অপশনটি আসবে। এটাতে ক্লিক করলে আমাদেরকে একটা উইজার্ডে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে উইজেট, এটাকে বলা হয় উইজার্ড। WooCommerce অটোমেটিক্যালি আমাদেরকে কিছু সেটিং সেট করতে বলছে। সো আমরা এখানে সেট করি যে হোয়ার ইজ ইউর স্টোর বেসড, স্টোরটি কোথায়। তো আমরা এটা বর্তমানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, আমেরিকা। এই যে ইউনাইটেড স্টেটস, US দিয়ে যদি সার্চ করি, না এই যে এটাই দিই, ইউনাইটেড স্টেটস, যে কোনো একটা চুজ করে দিলাম আমেরিকার। তো হাউস অ্যাড্রেস যা দিয়ে দিতে পারি, যে আপাতত একটি দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম আলবামা। পোস্টাল কোড যে কোনো একটি দিয়ে দিলাম। আমরা চাইলে বাংলাদেশও দিতে পারি, যদি বাংলাদেশ বেসড হয় তাহলে বাংলাদেশ দিতে পারি। আমরা বাংলাদেশই দিই আপাতত, বাংলাদেশ, ঢাকা দিয়ে দিই, ঢাকা এত, ব্লগ এত, ঢাকা 1216 দিয়ে দিলাম। আর কারেন্সি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করেছি তাই বাংলাদেশ এখানে অটোমেটিক চলে আসছে। US সিলেক্ট করলে এখানে ডলার চলে আসবে। তো যাই হোক, এখানে আমরা লেটস গো দেই। তারপর এখানে বলতেছে পেমেন্ট, কোন পেমেন্ট অপশনগুলো আমরা যুক্ত করতে পারি। তো পেপাল বাই ডিফল্ট দিয়ে আছে, কন্টিনিউ। তারপরে শিপিং আমরা কি দিব, শিপিং চাইলে আমরা এখান থেকে ফ্রি শিপিং বা ফ্ল্যাট রেট চুজ করতে পারি, যে শিপিং কস্ট কত, অর্থাৎ যখন কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করবে তখন এই শিপিং ডেলিভারি চার্জটা কত হতে পারে। তো এটা 50 দিয়ে রাখি। তারপরে এই যে এখান থেকে মানে প্রোডাক্টের সাইজ কত হবে বা ওয়েট কত হবে, গ্রাম, কেজি নাকি, তো আমরা গ্রাম দিয়ে রাখছি। ডাইমেনশন,
প্রত্যেকটি প্রোডাক্টের ইউনিট কি হতে পারে, সেন্টিমিটার না মিটার না মিলিমিটার। আমরা সেন্টিমিটার দিয়ে রাখি, এটা পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে উকমার্স সেটিং থেকে। তো কন্টিনিউ। আচ্ছা, এখানেও আমাদেরকে এটা ফিল আপ করতে হবে, লোকেশনস নট কভার্ড বাই ইয়োর আদার জোন। তো এটা আমরা চাইলে ডিসেবল করে রাখতে পারি। কন্টিনিউ দিলাম। এটা প্রয়োজন অনুযায়ী আর কি সেট আপ করে নিতে হবে। এখানে জেড প্যাক বলতেছে যে জেড প্যাকের সাথে কানেক্টেড করার জন্য, তো আমরা এটা কানেক্টেড করব না, এটা স্কিপ দিস স্টেপ। এই যে রেডি, সাইট রেডি। এখন এই যে রিটার্ন টু ইয়োর ড্যাশবোর্ড, আমরা উইজেটটাকে রান করে ফেলছি। এখন যদি আবার ড্যামি কন্টেন্টে যাই তাহলে দেখতে পাবো এই যে এখন কিন্তু এই অপশনটি আসছে, আগে কিন্তু অপশনটি ছিল না। তো এক এক থিমে ডেমো ইম্পোর্ট করার অপশন এক এক রকম, বাট ঘুরে ফিরে অলমোস্ট সেমই, ঠিক আছে। সো এটা আমরা ইম্পোর্ট দিই। এখন আমি ক্লিক করলাম, এখন এই যেটা ইম্পোর্ট হচ্ছে, তো এটা 100% হোক, আমরা একটু ওয়েট করি। এই যে ডেমো ডাটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটা ইম্পোর্ট হওয়ার সাথে সাথে আমাদের অন্যান্য ভার্সনগুলো এখানে আনলক হয়ে গেছে। এখান থেকে চাইলে অন্যান্য ভার্সনগুলো, এই যে ডেমোগুলো আমরা দেখতে পারি। এটা যদি চুজ করি চেঞ্জ হয়ে যাবে। এই যে অনেকগুলো ডেমো আছে, এই যে এটা আছে, এটা আছে। তো আমরা যদি হোম পেজটাকে এখন রিলোড দিই তাহলে দেখব ডেমোটি ইনস্টল হয়ে গেছে। এই যে ডিফল্ট যে ডেমোটি আছে সেটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের পছন্দ মতো ডেমো ইনস্টল করতে পারি। এই যে এখানে প্রফেশনালি পপ আপ অলরেডি দেয়া আছে এই থিমে ইমেল কালেক্ট করার জন্য। যেটা কেটে দিই, এই যে বাই ডিফল্ট এই ডেমোটি ইনস্টল করা আছে, খুবই প্রফেশনাল মানের, বাট ইমেজগুলো দেয়া নাই। এখানে ইমেজগুলো বসবে আপনার অথবা আপনার ক্লায়েন্টের ইমেজগুলো এখানে সেট করতে হবে। তো যাই হোক, আমরা যদি এখন এখানে যে কোনো আরেকটি চুজ করি, ইলেকট্রনিক্স এই ডেমোটি যদি চুজ করি, বা ফ্যাশন ফ্ল্যাট এটা যদি চুজ করি, এই যে সেট আপ ভার্সন ক্লিক করলাম, এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি রিলোড দেই, এই যে এইমাত্র যেটা ইম্পোর্ট দিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক একইভাবে যেটা সেট করব সেটাই চলে আসবে। এখানে অনেকগুলো ডেমো আছে, এই ডেমোগুলো থেকে আমরা ইলেকট্রনিক্স ডেমোটাই চুজ করি। এটা যদি আমরা সেট আপ দেই তাহলে এটাই সেট হয়ে যাবে। আমরা রিলোড দিলাম। আমরা চাইলে এই যে ডেমোগুলো আছে এখানে, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পেজ, হোম পেজ, এগুলো আমরা চাইলে সেটিং রিডিং থেকেও সেট করতে পারি। এই রিডিংয়ে গেলে আমরা দেখতে পাবো এই যে হোম পেজ, হোম ইলেকট্রনিক্স, অর্থাৎ এইখান থেকে আমরা যেটা সেট করতেছি, আমি আবার এখানে যাই, এখানে গিয়ে আমরা যদি এটা সেট করে সেট আপ দিই তাহলে দেখা যাবে এখানে আমরা রিডিংয়ে আবার ক্লিক করি তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। এই যে হোম মিনিমালিজম, আবার আমরা ইলেকট্রনিক্সটা চুজ করি, আবার সেট আপ দিই, তাহলে এখানে সেটিং রিডিংয়ে আসলে দেখা যাবে এটা পরিবর্তন হয়ে গেছে, এই যে হোম ইলেকট্রনিক্স। অর্থাৎ এখানে এসে আর পরিবর্তন করতে হচ্ছে না, এই থিমের মধ্যে এই ফিচারটা দেয়া আছে, এখান থেকে চেঞ্জ করলেই এই সেটিং রিডিংয়ে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই থিমটি ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করার কারণে অনেকগুলো পেজ ইম্পোর্ট হয়ে গেছে অন্যান্য থিমগুলোর মতো। এর আগের থিমগুলো কিন্তু যখন আমরা ডেমো ইম্পোর্ট করেছি তখন যেই পেজগুলো প্রয়োজন ছিল সেগুলো ইম্পোর্ট হয়ে গেছে। তো এই থিমও আমরা যখন ইম্পোর্ট দিয়েছি প্রায় দেখা যাচ্ছে এখানে 93টা পেজ ইম্পোর্ট হয়ে গেছে। তো সবগুলো পেজ কিন্তু অ্যাকচুয়ালি সাইটে ব্যবহার করার কখনো প্রয়োজন হবে না, যেটা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে, আর বাকিগুলোর প্রয়োজন নাই। সো ওগুলো এখানে থাকলেও কোনো সমস্যা নাই। আমরা যদি 2 নম্বর পেজে যাই তাহলে দেখতে পাবো এখানে এই যে শুধুমাত্র হোমের জন্য অনেকগুলো পেজ ডিজাইন করা আছে, প্রি ডিজাইন, শুধুমাত্র আমাদেরকে এডিট করে নিতে হবে। যেমন এই যে এই ডেমোটি আমরা সেট আপ করেছি, এটা দেখতে এরকম। আবার চাইলে আমরা অন্য যে কোনো আরেকটি ডেমো সেট আপ করতে পারি। তো এটাই থাক। পাশাপাশি অন্যান্য যে পেজগুলো, যেমন এই domain/shop, এই লিঙ্কে যদি আমরা যাই তাহলে দেখব এটা হচ্ছে মূল সেই শপ পেজ। অর্থাৎ এখান থেকে যতগুলো প্রোডাক্টই আপলোড করা হোক না কেন সবগুলো প্রোডাক্ট এইখানে একটার পর একটা জমা হতে থাকবে। এটা হচ্ছে শপ পেজ, ঠিক আছে, ব্লগ পোস্টের মতো, যেটা উকমার্সের সেটিংয়ে অলরেডি চিনিয়ে দেওয়া আছে। আমরা যদি উকমার্সের সেটিংয়ে যাই তাহলে দেখতে পাবো এই যে প্রোডাক্টসে ক্লিক করলাম, এই যে শপ পেজটি এখানে সিলেক্ট করা আছে। তো যখনই এখান থেকে কোনো প্রোডাক্ট আপলোড করা হবে এই প্রোডাক্টগুলো এখানে অটোমেটিক্যালি জমা হয়ে যাবে। এখানে কয়েকটা ভিউতে দেখা যাবে, যেহেতু এটা প্রিমিয়াম থিম অনেকগুলো ফিচার এখানে দিয়ে দেওয়া আছে, বিভিন্ন স্টাইলে ভিজিটররা দেখতে পাবে। লোড হচ্ছে, এই যে লোড হয়ে গেছে। তো আমরা চাইলে এই পেজটিকেই হোম পেজ হিসাবে দিতে পারি,
আবার চাইলে কাস্টম একটি হোম পেজ ব্যবহার করতে পারি, ঠিক বর্তমানে যেমন হোম পেজটা, এটা কিন্তু সম্পূর্ণ একটি কাস্টম ডিজাইন হোম পেজ, ভিজুয়াল কম্পোজার দিয়ে এটাকে ইউনিকলি ডিজাইন করা হয়েছে। যেহেতু এই সব পেজটা জাস্ট একটা কমন পেজ, তাই এটা প্রফেশনালি ব্যবহার না করাটাই বেটার। সব পেজটা হচ্ছে ডিফল্ট পেজ, ডিফল্ট প্রোডাক্ট পেজ। এখানে প্রোডাক্ট আপলোড করলে একটা একটা করে এখানে শো করবে। বাট আপনি বা আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে না, আমার হোম পেজটা এরকম হবে না, হোম পেজটা হবে সম্পূর্ণ একটি ডিফারেন্ট, যেখানে স্লাইড শো থাকবে এবং অন্যান্য বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে প্রোডাক্টের, এগুলো সুন্দর করে এখানে শো করবে, একবারে প্রফেশনাল লুকিং। সো আমরা যেটাকে খুশি সেটাকে হোম পেজ হিসাবে সেট করতে পারি। তো এটাই হোম পেজ হিসাবে সেট করা আছে। এই পেজটার নাম আমরা একটু দেখে নেই। এই পেজটার নাম হচ্ছে, সেটিং রিডিংয়ে যাই, তাহলে দেখতে পাবো হোম ইলেকট্রনিক্স। এটাই এখন আমরা এই পেজ থেকে খুঁজে বের করব। পেজেসে যাই, অল পেজেস, এখানে আমরা লিখে সার্চ করব। যেহেতু এখানে অনেকগুলো পেজ, তাই একটা একটা করে খুঁজে বের করতে গেলে সময় লাগতে পারে। তো এখানে লিখলাম হোম ইলেকট্রনিক্স, লিখে এন্টার দিলে এখানে এই পেজটি চলে আসার কথা। এই যে চলে আসছে, এবং এই যে এখানে লেখা ফন্ট পেজ, এটাকে ফন্ট পেজ হিসাবে সেট করা আছে এটা। তো এর এডিটে গেলে আমরা দেখতে পাবো যে এই পেজটিও ভিজুয়াল কম্পোজার দিয়েই ডিজাইন করা। এই যে লোড হয়ে গেছে, ক্লিক করলাম, এখন এই যে ভিজুয়াল কম্পোজার দিয়েই এই পেজটি লোড করা আছে। এই যে স্লাইড শো এখানে সেট করা আছে, এই যে স্লাইড শো। তারপর এখানে নিচে আরও অন্যান্য যে প্রোমো, এই যে প্রোমো ব্যানার, এই যে প্রোমো ব্যানার দেখা যাচ্ছে। এই যে নিচে গেলে যে প্রোমো ব্যানার, এগুলো জাস্ট ব্যানার। এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট ডিসপ্লে করা যাবে, মানে লিঙ্ক আপ করিয়ে দেওয়া আছে, যে এখানে ক্যামেরা রিলেটেড প্রোডাক্টগুলো যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা লিঙ্ক আপ করানো যাবে। লেদার কেজেস, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্যাচিং, এই জিনিসগুলো লিঙ্ক আপ, মানে স্পেসিফিক কোনো ক্যাটাগরিকে এখানে লিঙ্ক আপ করিয়ে দিলে কাস্টমাররা যখন এখানে ক্লিক করবে তখন সে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে পাবে। এখানে ক্লিক করলে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো লোড হবে। পাশাপাশি নিচে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি ডিসপ্লে হচ্ছে ফিল্টারিং হয়ে, এগুলো সব ক্যাটাগরি। এই নিউ ফিচার, আবার এখানে কিন্তু স্লাইড শো আছে, নেক্সট দিলে স্লাইড শো হচ্ছে। তো যাই হোক, এটা তো আমরা চাইলে এই যে এখন এখান থেকে এডিট করতে পারি। এই যে প্রোডাক্টস ট্যাব, এইগুলো হচ্ছে সব এলিমেন্ট। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে প্রোডাক্টস ট্যাব। এখানে গেলে যে টাইটেল ফর দ্য ট্যাব, এটা নাম দেওয়া হয়েছে নিউ, অর্থাৎ এই যে এটা নিউ, পরিবর্তন করে দেওয়া যাবে চাইলে। এরপরে গ্রিড অর কারোসার, গ্রিড দেওয়া হয়েছে। গ্রিড বলতে যে এই স্টাইলটাকে বলা হচ্ছে গ্রিড স্টাইল। তারপর অল প্রোডাক্টস, ডাটার সোর্স, মানে এই প্রোডাক্টগুলো কোথা থেকে আসবে, অল প্রোডাক্টস। চাইলে স্পেসিফিক ক্যাটাগরিও চুজ করে দেওয়া যায়, বা লিস্ট অফ আইডিস, স্পেসিফিক কোনো প্রোডাক্ট যদি ডিসপ্লে করতে চাই তাহলে সেই প্রোডাক্টগুলোর আইডি এখানে দিয়ে দিলে, যেমন এটা ক্লিক করলে এই যে এখানে আইডি দেওয়ার অপশন চলে আসছে। প্রোডাক্টের আইডি আমরা কোথায় পেতে পারি, এই যে অল প্রোডাক্টসে গেলে এখানে প্রোডাক্টসের আইডিটা অবশ্যই দেখা যাবে। এই যে প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি দেখা যাচ্ছে। এই আইডিগুলো এখানে কমা সেপারেটেড দিয়ে দিলেই শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোই এখানে ডিসপ্লে করবে এই ফন্ট ইন্টে, এখানে এই নিউ ট্যাবের আন্ডারে। তো এটা জাস্ট আমি একটু বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। তারপরে এই যে আরও একটি ট্যাব আছে, এই ট্যাবটার নাম হচ্ছে এখানে ফিচার্ড, অর্থাৎ যে কোনো ট্যাবে যে কোনো ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি এখানে নিয়ে আসা যাবে। হয় অল প্রোডাক্ট চুজ করে দিলে সবগুলো শো করবে, অথবা স্পেসিফিক্যালি ফিচার্ড প্রোডাক্টস, সেল প্রোডাক্টস বা বেস্ট সেলিং প্রোডাক্টস, লিস্ট অফ আইডিস, এগুলো দ্বারাও স্পেসিফিক প্রোডাক্ট ডিসপ্লে করা যাবে এই ফন্ট ইন্ডে। পাশাপাশি কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করবে সেটাও এখানে দিয়ে দেওয়া যাবে। পেজিনেশন দেওয়া আছে, অ্যারো, ইনফিনিটি স্ক্রল। ইনফিনিটি স্ক্রল বলতে এখানে তো অ্যারো দেওয়া আছে, বাট ইনফিনিটি স্ক্রল বলতে যখনই নিচে মাউস নিব তখন এখানে আরও লোড হবে, যত মাউস নিয়ে নিচে যাব ততই প্রোডাক্ট লোড হবে। পাশাপাশি আরও যে অপশন আছে সেটা হচ্ছে লোড মোর। এখানে লোড মোর বাটন থাকবে, যদি লোড মোর চুজ করি, লোড মোর বাটনে ক্লিক করে আরও অন্যান্য প্রোডাক্টগুলো নিচের দিকে লোড হবে। ব্যাপারটি হচ্ছে এরকম। তো যাই হোক, এই জিনিসগুলো দেখার পূর্বে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে এখান থেকে সাইন আউট হয়ে যাব। সাইন আউট হয়ে এই সাইডে কাস্টমার হিসাবে আমরা কয়েকটা অর্ডার করি এবং দেখি যে কাস্টমারদের ফ্লোটা কি। একজন কাস্টমার এই সাইট থেকে প্রোডাক্ট অর্ডার করলে তার ফ্লোটা কি হবে, এই জিনিসটা দেখাটা জরুরি, যেন আপনি বুঝতে পারেন একজন ডেভেলপার হিসাবে যে একজন কাস্টমার অর্ডার করার পরে সে তার অ্যাকাউন্টের আন্ডারে কীভাবে প্রোডাক্টগুলো দেখতে পায়, কি কি ফিচার তার জন্য অ্যাভেলেবেল থাকে। তো আমি সবার প্রথমেই এখান থেকে সাইন আউট হয়ে যাচ্ছি, আদারওয়াইজ আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করা আছি। সো আমি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করি তাহলে অ্যাডমিন হিসাবে অর্ডার হবে। তো এখান থেকে সাইন আউট হয়ে কাস্টমার হিসাবে প্রোডাক্ট অর্ডার করব। সাইন আউট হয়ে গেলাম। শেয়ার সার্ভারে মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম দেখা দেয়, তো সাইন আউট হয়ে গেছি। এখানে
কেটে দিচ্ছি, আবার রিলোড দেই, এখন এটা চলে যাবে। তো ভালো করে লক্ষ্য করুন, এই সাইডে কিন্তু সব ডেমো কন্টেন্ট, এই ছবিগুলো থেকে শুরু করে সব কিছু ডেমো কন্টেন্ট, এগুলো আপনার ক্লায়েন্টের ইমেজের সাথে পরিবর্তন হয়ে যাবে। এই ইমেজগুলো আপনার ক্লায়েন্ট দিবে, বা আপনার নিজের বিজনেস হলে আপনি নিজে ইমেজগুলো তৈরি করে নেবেন, হয় আপনি নিজে তৈরি করে নেবেন, না হয় গ্রাফিক ডিজাইনারকে দিয়ে তৈরি করে নেবেন। তো আপনি নিজের বিজনেসের জন্য যদি করেন, তাহলে আপনি স্ন্যাপা যে টুলটা দেখিয়ে দিয়েছিলাম, এই টুলটা বেসিক্যালি ব্যবহার করতে পারবেন আপনার নিজের জন্য, অথবা আপনি কোনো গ্রাফিক ডিজাইনারের সাথে যোগাযোগ করে তাকে দিয়ে এই ইমেজগুলো ডিজাইন করে নিতে পারেন বা রিসাইজ করিয়ে নিতে পারেন। আর যদি আপনার ক্লায়েন্টের কাজ হয়, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ইমেজগুলো দিবে, আপনি তার হয়ে এগুলো সেট করে দিবেন। বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে করে দিতে, তো সেটা আপনি নিজেও করে দিতে পারেন, অথবা কোনো গ্রাফিক ডিজাইনারের সাথে আপনি কন্ট্রাক্ট নিতে পারেন। আপনি যদি পার ইমেজ $5 করে নেন ক্লায়েন্টের কাছ থেকে, একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আপনি $3 করিয়ে নিলেন, $4 করিয়ে নিলেন, তারপরে কিন্তু আপনার $1 করে প্রফিট। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, আমরা এখন এটা কেটে দিই। কাস্টমার হিসাবে এগুলো কিন্তু সব ডেমো ইমেজ, যে এগুলো প্রোডাক্টের ইমেজ হবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা এখান থেকে যদি অর্ডার করি, তাহলে এখানে অর্ডার করার পূর্বে কিছু ফিচার দেখে নেই। এটা তো একটা ইউনিক ডিজাইন হোম পেজ, যেটা ভিজুয়াল কম্পোজার দিয়ে ইউনিকলি ডিজাইন করা হয়েছে। কিন্তু অন্যান্য যে পেজগুলো আছে সেগুলো কিন্তু সব সেম। যেমন এই প্রোডাক্টের উপরে যদি ক্লিক করি, তাহলে এই যে প্রোডাক্ট সিঙ্গেল পেজে চলে গেল, এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ। এখানে যে প্রোডাক্টের ছবি দেখা যাচ্ছে, এটাকে বড় করা যাবে, কাস্টমার বড় করে ছবি দেখতে পারবে প্রোডাক্টের। পাশাপাশি যে অ্যাড টু কার্ট, এবং এখানে আরও কিছু ফিচার দেওয়া আছে। নিচে গেলে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন, রিভিউ দেওয়ার সিস্টেম, শিপিং ডেলিভারির শর্তাবলী, অ্যাবাউট ব্র্যান্ড, মানে যত যা যা প্রয়োজন হতে পারে সব ধরনের ফিচারই এখানে দেওয়া আছে। এবং চেক আউট, কার্ট, সব পেজগুলোই সেম, শুধুমাত্র হোম পেজটাই ডিফারেন্ট। তো আমরা একজন কাস্টমার হিসাবে যদি অর্ডার করতে চাই, তাহলে আমি আবার হোমে যাই। এখন আমরা কাস্টমার হিসাবে অর্ডার করে দেখব। এই যে অ্যাড টু কার্ট দিলাম, এই যে এটা একটা কার্ডে অ্যাড হয়ে গেছে। আরেকটা যুক্ত করি, অ্যাড টু কার্ট, আরও একটি যুক্ত করি। এটা হচ্ছে সিলেক্ট অপশন, এটা যদি দেই তাহলে এই যে কোন কালারটি নিব, এখানে কালারের ভেরিয়েশন আছে। সো ব্রাউন কালারটা নিলাম এবং এটাকে অ্যাড টু কার্ট দিলাম। সবই কিন্তু ডাইনামিক, এবং যেহেতু প্রিমিয়াম, সো অনেক ফিচার এটাতে। শুধুমাত্র ই কমার্সের জন্যই কিন্তু এই থিমটা তৈরি করা হয়েছে, যার জন্য ই কমার্সের উপরে প্রায় যত ধরনের ফিচারের প্রয়োজন সব ধরনের ফিচারই এই থিমটাতে আছে। তো এই যে 3টি প্রোডাক্ট যুক্ত হয়ে গেল, এখন চেক আউট দিচ্ছি, ডিরেক্ট চেক আউট পেজে চলে আসলাম। চাইলে চাইলে কার্ট পেজেও যেতে পারতাম, এই যে এখানে কিন্তু কার্ট পেজ আছে। তো আমরা সরাসরি চেক আউটে চলে আসলাম। এখানে দেখাচ্ছে টোটাল এত টাকা, এবং পেপাল এক্সপ্রেস চেক আউট, কন্টিনিউ টু পেমেন্ট। তো পেপাল দিয়ে আমরা নিব না, আমরা আসলে ক্যাশ অন ডেলিভারিটা চুজ করব, কারণ পেপাল দিয়ে দিলে আমাদেরকে পেপালের সাইটে নিয়ে যাবে পেপাল দিয়ে পেমেন্ট করার জন্য। ক্যাশ অন ডেলিভারিটা দিলে কি হবে, ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা কন্টিনিউ পেমেন্ট দিতে পারবো এবং অর্ডারটি ফুলফিল করতে পারবো। তো আমি আগে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে এটাকে ক্যাশ অন ডেলিভারিটা চুজ করে দিই। লগ ইন করি, লগ ইন করলাম, এবং এই যে ই কমার্স সেটিংস, এখানে চেক আউটে যাব। চেক আউটে গিয়ে এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা এনাবল করে দিই, আর পেপালটা ডিসেবল করে রাখি। পেপালটা ডিসেবল করে রাখলাম। আমি আবার সাইন আউট হয়ে যাই। হোমে যাই, এবার এখানে এই যে কার্ডে অলরেডি জমা করে রেখেছিলাম, এটাতে ক্লিক করলে এই যে কার্ড চলে আসলো। চাইলে আমরা ভিউ কার্ডও যেতে পারি, সরাসরি চেক আউট পেজে চলে যেতে পারি। এই যে ভিউ কার্ডে গেলে দেখাচ্ছে কার্ড ইজ এমটি। কার্ড তো এমটি থাকার কথা না, রিটার্ন টু শপ। কার্ডে নাই, যেহেতু আমরা আবার মানে লগ ইন, অ্যাডমিনে লগ ইন করেছি, চলে গেছে। আমরা আবার কিছু কার্ডে যুক্ত করে নিই। অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, এটাও যুক্ত করি, অ্যাড টু কার্ট। 3টা প্রোডাক্ট যুক্ত করে নিলাম। এই যে চেক আউট দেই,
আচ্ছা, এই যে চলে আসলো। এখন যদি কাস্টমার এই সাইট থেকে প্রিভিয়াসলি কোনো প্রোডাক্ট কিনে থাকে তাহলে সে চাইলে এখান থেকে লগ ইন করতে পারবে। আর যদি তার কাছে কোনো কুপন কোড থাকে তাহলে সে কুপন কোড এখানে অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট চলে আসবে। তো এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, রেড মার্কগুলো ফিল আপ করতে হবে অবশ্যই। তো আমি ফিল আপ করি, এখানে অন্য একটি নাম ইউজ করি, সাইফুল ইসলাম। বাংলাদেশি দিলাম, জাস্ট যে কোনো একটা নর্মাল অ্যাড্রেস ইউজ করি। ঢাকা 1216, একটা ফোন নাম্বার দিয়ে দিই, যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিই। তো একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিই, যে contact@startups.com দিয়ে দিলাম। এবং এখানে যদি চেকমার্ক দিয়ে একটা পাসওয়ার্ড দিই তাহলে একটি অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড একটি দিয়ে দিলাম। এবং কাস্টমার যদি চায় যে শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, এই যে এখানে যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসেই কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হবে, কিন্তু অনেক কাস্টমার দেখা গেছে যে না, এটা তার হোম অ্যাড্রেস, সে চাচ্ছে যে ডিফারেন্ট একটা অ্যাড্রেসে তার প্রোডাক্টটি ডেলিভারি হোক। তখন এখানে ক্লিক করলে এই যে আরেকটি অ্যাড্রেসের ফিল্ড লোড হবে। এখানে যে অ্যাড্রেসটি দিবে সেই অ্যাড্রেসেই কাস্টমারের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে হবে। তো আমি আর দিচ্ছি না, এটা যদি না দেয় তাহলে এটাতেই পাঠিয়ে দিতে হবে। তো এখানে যদি স্পেশাল কোনো নোট দিতে চায়, দিস ইজ এ স্পেশাল পারচেস নোট। আচ্ছা, তারপরে প্লেস অর্ডার দিলাম। এই যে প্লেস অর্ডার করার পর অর্ডারটি প্লেস হয়ে গেছে একজন কাস্টমার হিসেবে, এবং একটা থ্যাংক ইউ মেসেজ শো করতেছে যে প্রোডাক্ট ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। অর্ডার নাম্বার, ডেট, ইমেল আইডি, কত টাকার অর্ডার করা হয়েছে এবং পেমেন্ট মেথড, এবং এই যে অর্ডার ডিটেলস এখানে দেখা যাচ্ছে। এই যে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস দুইটাই সেম। যদি শিপিং অ্যাড্রেসটা আলাদাভাবে দিতাম তাহলে এটা আলাদাভাবে ডিসপ্লে করতো। তো যাই হোক, আমরা এই অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যার জন্য এই যে মাই অ্যাকাউন্টে গেলে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এটা হচ্ছে কাস্টমারের ড্যাশবোর্ড। এই মাই অ্যাকাউন্ট পেজটি থাকবে কাস্টমারের জন্য। তো কাস্টমার যখন লগ ইন করবে তখন সে তার অ্যাকাউন্টে এই অপশনগুলো দেখতে পাবে, এবং এখান থেকে সে তার সব কিছু মেনটেন করতে পারবে। যেমন এই যে অর্ডারস, সে কি কি অর্ডার করছে, এইমাত্র কিন্তু কাস্টমার হিসাবে প্রোডাক্ট অর্ডার করলাম। এই যে এখানে যদি ভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে কি কি অর্ডার করেছি। এই যে এখানে সব দেখা যাচ্ছে কোন কোন প্রোডাক্ট অর্ডার করা হয়েছে, টোটাল বিল কত, অ্যাড্রেস কি। কাস্টমার যদি তার অ্যাকাউন্ট ডিটেলস পরিবর্তন করতে চায় তাহলে যে অ্যাকাউন্ট ডিটেলসে গেলে এখান থেকে সে তার পাসওয়ার্ড, তার নাম, ইমেল আইডি সব পরিবর্তন করে ফেলতে পারবে নিজে নিজেই। পাশাপাশি যদি অ্যাড্রেসও পরিবর্তন করতে চায় তাহলে অ্যাড্রেসও এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারবে। এই যে এডিটে গেলে অ্যাড্রেসও পরিবর্তন করে ফেলতে পারবে। তো এটাই মূলত কাস্টমারের ড্যাশবোর্ড, যেখান থেকে সে তার অর্ডারগুলো দেখতে পাবে, সে তার অ্যাকাউন্টের ইনফরমেশন পরিবর্তন করতে পারবে, যখন খুশি তখন এসে সে লগ ইন করতে পারবে। তো এটা হচ্ছে কাস্টমারের প্রসপেক্টিভ। কাস্টমার ওয়েবসাইটে এসে সে প্রোডাক্ট অর্ডার করতে পারলো, এবং অর্ডার করার পরে তার নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তার অ্যাকাউন্টের আন্ডারে সে নিজে নিজে সব কিছু দেখতে পাচ্ছে। তার অর্ডার হয়েছে, কি কি অর্ডার করেছে, তার অ্যাড্রেস চেঞ্জ করা, লগ ইন লগ আউট করা, এই সব কিছুই। আবার সে চলে উইশ লিস্ট, এই উইশ লিস্টেও এখন যদি আমরা উইশ লিস্টে ক্লিক করি তাহলে দেখব কিছুই এখানে নেই। কাস্টমার চাইলে উইশ লিস্টে প্রোডাক্ট যুক্ত করে রাখতে পারে। যে যেমন আবার হোমে যাই, কাস্টমার এখন হয়তো কিনতেছে না এই প্রোডাক্টগুলো, সে এখন কিনতেছে না, কিন্তু তার হয়তো পরবর্তীতে এই প্রোডাক্টের প্রয়োজন হতে পারে। সে যে এই বাটনটা ক্লিক করে রাখলে এটা উইশ লিস্টে চলে গেল। আবার এটাও ক্লিক করলে এটা উইশ লিস্টে চলে গেল। তার অ্যাকাউন্টে সে প্রোডাক্টগুলো সেভ করে রাখতে পারছে। আবার এটাতেও যদি যাই, এই যে উইশ লিস্টে সেভ করে রাখলো, এখন এই যে মাই অ্যাকাউন্টে গিয়ে এই যে উইশ লিস্টে গেলে 1 সপ্তাহ পরে কাস্টমার এসে আবার লগ ইন করে দেখলো যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো সে সেভ করে রেখেছিল, এখন সে এটা কিনবে, কিন্তু 1 সপ্তাহ আগে তার প্রয়োজন ছিল না, সে তার অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারলো। এটা হচ্ছে উইশ লিস্টের ফিচার। তো এক এক থিমে এক এক রকম ডিজাইন দেওয়া থাকে, যেমন এই থিমটাতে ডিজাইনটা হচ্ছে এইরকম, কিন্তু ফাংশনালিটিগুলো সব থিমেই সেম। দেখতে লুকিংটা দেখতে এক এক থিমের এক এক রকম। যেমন এই থিমে যে কুইক ভিউ, কাস্টমার চলে প্রোডাক্টের ডিটেলস পেজে না গিয়ে এইখান থেকে সে কুইক ভিউ দেখতে পাচ্ছে। এটা ক্লিক করলে এখানে যে সুন্দরভাবে পপ আপ হয়ে উঠতেছে প্রোডাক্টের ছবি, ডিটেলস, নাম এবং অ্যাড টু কার্ট বাটন।
এখানে ডিরেক্টলি সে দেখতে পাচ্ছে। তো আশা করি কাস্টমারের প্রসপেক্টিভটা আপনি বুঝতে পারছেন যে কাস্টমার অ্যাকচুয়ালি কীভাবে এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে কীভাবে তার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং সে অ্যাকাউন্টের আন্ডারে কীভাবে সে তার তথ্যগুলো দেখতে পাবে। তো আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি কাস্টমার হিসেবে, লগ আউট হয়ে গেলাম। এই যে এখানে আবারও কনফার্ম দিতে হবে, কনফার্ম। এখন লগ আউট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে লগ ইন রেজিস্টার পেজ, কাস্টমার চাইলে আবার লগ ইন করতে পারবে, বা এই যে এখানে মাউস রাখলে এই যে এখানে লগ ইন করার অপশন আসতেছে। তো এখন আমরা ব্যাক ইন্ডে লগ ইন করবো, লগ ইন করে এই থিমটিকে কাস্টমাইজ করব। বিভিন্নভাবে কাস্টমাইজ করে দেখব যে কতভাবে এই থিমটিকে কাস্টমাইজ করা যায় বা কাস্টমাইজ করার অপশনগুলো কি কি। ঠিক প্রিভিয়াস লিসেনগুলোতে আমরা যেমন অন্যান্য যে ডেমোগুলো কাস্টমাইজ করেছিলাম, এই ডেমোটাও ঠিক একইভাবে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারি। তো এই জন্য আমরা ব্যাকএন্ডে লগ ইন করি। প্রথমে wp-admin, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইন। নতুন ট্যাবে ওপেন করে রাখি। এই যে ওপেন হয়ে গেল। আমরা যদি সব পেজ থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাই তাহলে এখান থেকে যে ভিজিট স্টোর এটা দিলে সব পেজটি চলে আসবে যে ডিরেক্টলি। এটা হচ্ছে ডিফল্ট সব আর্কাইভ পেজ, যতগুলো প্রোডাক্ট আপলোড করব সব এই পেজে জমা হবে। বাট আমরা একটা কাস্টম হোম পেজ সেট করে নিয়েছি যেটা ডেমোর সাথে এসেছে, যেটা দেখতে ডিফারেন্স। এখানে স্লাইড শো আছে এবং এখানে অন্যান্য প্রোডাক্টগুলো বিভিন্নভাবে ডিসপ্লে করা। তো প্রথমে পেজের লেআউটটাকে একটু বুঝে নেই। এটা হচ্ছে হেডার সেকশন, এখান থেকে উপরের অংশটুকু হচ্ছে হেডার সেকশন, আর একেবারে নিচে এতটুকু হচ্ছে ফুটার সেকশন, আর মাঝখানে যা আছে সব হচ্ছে কন্টেন্ট এরিয়া, যেটা ভিজুয়াল কম্পোজার দিয়ে বা পেজ বিল্ডার দিয়ে এই কন্টেন্টগুলো ডিসপ্লে করা হয়েছে। আমরা সেই ভিজুয়াল কম্পোজার দিয়ে এটাকে পরিবর্তন করে ফেলতে পারবো। তো প্রথমে এই হেডার সেকশনটাকে চেঞ্জ করি বা কন্টেন্টগুলোকে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখি। তো হেডার সেকশন এবং ফুটার সেকশনের সেটিংগুলো সাধারণত থিম অপশনের মধ্যেই থাকে। এই যে থিম সেটিং, এটার মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখবো যে হেডার, এই হেডারে ক্লিক করলাম। এই যে হেডার লোড হয়েছে। হেডারের মধ্যে অনেকগুলো অপশন আছে, লোগো, টপ বার এবং বিভিন্ন অপশন। তো আমরা প্রথমে এই যে এই অংশটাকে পরিবর্তন করি, দেখি এই কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে। যেমন এখানে বলতেছে অ্যাড এনিথিং হিয়ার, যে কোনো কিছু এখানে অ্যাড করা যাবে। ফোন নাম্বার, ইমেল আইডি, যেন ভিজিটররা বা কাস্টমাররা ইমেল আইডিতে বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। তো এই থিম অপশনে দেখলে এটা কেটে দিই। এই যে টপ বার, এটাকে বলা হচ্ছে টপ বার। এই যে এটা হচ্ছে হেডারের মধ্যে, এটা টপ বার এই হেডার সেকশনের মধ্যে দেওয়া আছে। তো টপ বার আমরা চাইলে ডিসেবল করে রাখতে পারি, অফ করে দিলে এটা টোটাল টপ বারটি অফ হয়ে যাবে যদি কোনো কারণে প্রয়োজন না হয়। এই যে হেডার সেকশন টপ বারটি চলে গেছে, বাট আমরা এটা এনাবেল করে রাখি, অন দিয়ে রাখি। এবং টপ বারের কালার আমরা চাইলে লাইট ডার্ক দুইটা দিয়ে রাখতে পারি, তো লাইটই থাক। টপ বার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে এটা চুজ করা আছে, কালার পরিবর্তন করে দিলে এটা কালারটা পরিবর্তন হয়ে যাবে টপ বারের। এটা আমরা সেভ দিয়ে রাখি। তো আমরা কালারটা আর পরিবর্তন করছি না, কারণ এটা থিমের সাথে ম্যাচিং আছে, এটা পরিবর্তন করব না। এখানে টপ বার লেফট টেক্সট, এই যে টপ বারের যে লেফট টেক্সটটা আছে এটাকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, এখানে এই টেক্সটটা। তো এখানে এই যে অলরেডি এখানে দেওয়া আছে অ্যাড এনিথিং, তো আমরা এখানে দিয়ে দিলাম, এটা কেটে দিই, এটার মাঝখানে দিয়ে দিলাম contact@your startups.com, একটা ইমেল আইডি দিয়ে দিলাম যেন কাস্টমাররা যোগাযোগ করতে পারে। এখানে আরও একটু ডিটেলস বলে দেওয়া আছে যে আমরা চাইলে বিভিন্ন অন্যান্য কন্টেন্টও যুক্ত করতে পারি, সোশ্যাল বাটনও যুক্ত করতে পারি। এখানে যেমন সোশ্যাল বাটন আছে, আমরা চাইলে সোশ্যাল বাটনগুলোকে এখানেও নিয়ে আসতে পারি। তো সেটা আনার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই যে একটা শর্টকট দিয়েছে, এই শর্টকটটা আসলে কিভাবে কোথা থেকে আসতেছে। এখানে যদি একটু দেখি, এই যে সোশ্যাল প্রোফাইলস, এখানে ক্লিক করলে আমরা এই যে লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইলস, এই যে এখান থেকে অ্যাকচুয়ালি আসতেছে। এখান থেকে আমরা সোশ্যাল লিঙ্কগুলো পুট করতে পারবো এবং এই শর্টকাটটা দ্বারা আমরা এই বাটনগুলো, এই কন্টেন্টগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা এখানে পুট করব। পুট করে এই যে এই শর্টকাটটা ব্যবহার করে আমরা কন্টেন্টটাকে এইখানে নিয়ে আসতে পারবো, এই যে হেডার সেকশন দ্বারা। হেডারের এই টপ বারের এই যে এইখানে শর্টকাটটি পেস্ট করার মাধ্যমে। তো আমরা সেটা করছি না, এখানে জাস্ট ইমেল আইডিটি দিয়ে দিলাম। এবং টপ বার রাইট টেক্সট, এই যে টপ বার রাইট টেক্সট, আমরা চাইলে এখানেও কিছু টেক্সট দিতে পারি, আবার সোশ্যাল বাটনও দিতে পারি। তো এখানে সোশ্যাল বাটনগুলো দেওয়া আছে, আমরা এটাই রেখে দিই।
এই যে যেমন এই যে শর্টকাটটা ইউজ করা হয়েছে, এখানে বলা হয়েছে টাইপ ফলো সাইজ স্মল, এটা সেভ দিয়ে নেই। এবং এই সোশ্যাল প্রোফাইলে যদি আমরা আবার যাই, তাহলে এখানে লিঙ্কসে ক্লিক করলে এখানে এখানে যেটা বলা আছে, এই সোশ্যাল বাটনগুলো কিন্তু দুই ধরনের বাটন, একটা হচ্ছে লাইক বাটন আর একটা হচ্ছে শেয়ার বাটন। বর্তমানে যে লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে লাইক বাটনের, অর্থাৎ আমরা চাইলে এই পেজের, এই কোম্পানির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটার লিঙ্ক এখানে দিয়ে দেওয়া যাবে। আবার চলে শেয়ার বাটনও এখানে দিয়ে দেওয়া যায়, যে এখানে ক্লিক করলে এই পেজটি ভিজিটররা শেয়ার করতে পারবে। যেমন আমরা যদি এখানে যদি আমরা আরও কিছু যুক্ত করি, সেভ দিলাম, তাহলে এটা রিলোড দিলাম, এখানে দেখা যাবে আরও দুইটি অপশন চলে আসছে। এই যে আরও দুটি অপশন কিন্তু চলে আসছে, যেই ফিল্ড আমরা এখানে ফিল আপ করবো সেটা চলে আসবে। কেটে দেই যেটা প্রয়োজন নাই, পিন্টারেস্টও কেটে দিলাম, ইনস্টাগ্রামও কেটে দিলাম, আর বাকিগুলো থাক। তাহলে যে কয়টা আছে যে কয়টা ফিল্ড ফিল আপ করা আছে সেই কয়টাই চলে আসবে। এখানে বর্তমানে হ্যাশট্যাগ দেওয়া আছে, বাট এই প্রতিষ্ঠানের বা কোম্পানির যে অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কগুলো আছে, টুইটারের লিঙ্কগুলো আছে, সেগুলো এখানে বসে যাবে। এখানে রিলোড দিলে দেখা যাবে চলে গেছে, যেটা ফিল আপ করেছি ফিল্ড সেটাই থাকবে। এই যে, তো দুই ধরনের যেহেতু টাইপ এই বাটনগুলোর, আমরা যদি এখানে এই যে টপ বার এবং এখানে ফলোর জায়গায় যদি আমরা শেয়ার দিই, আমি এটা কাট করে নিলাম, সোশ্যাল বাটনস টাইপ দিলাম শেয়ার, সেভ দিলাম, তাহলে কি হয় এখনই দেখা যাবে। রিলোড দিলাম, এখন এটা যদি ক্লিক করি তাহলে এটাকে শেয়ার করতে বলবে ফেসবুক। এই যে লগ ইন করলেই এখন এই পেজটি শেয়ার হয়ে যাবে, কাস্টমার চাইলে এটাকে শেয়ার করতে পারবে, টুইটারেও চাইলে শেয়ার করতে পারবে, কারণ এখন বাটনগুলো টাইপ হয়ে গেছে শেয়ার টাইপ। আমরা অ্যাকচুয়ালি এটাকে রাখছি ফলোই রাখছি, যে পেজগুলো লাইক বাটন থাকবে, শেয়ার বাটন না। তো এটা তো দেখলাম যে এই যে এখানে কিন্তু ইমেল আইডিটা চলে আসছে, এখানে লিখে দেই যে ইমেল দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর টপ বার হাইট ফর ডেস্কটপ, টপ বার হাইট ফর মোবাইল। ডেস্কটপ, এটা একটা ডেস্কটপের জন্য টপ বারের হাইট হচ্ছে এতটুকু। আবার যদি মোবাইল ডিভাইসের জন্য যাই, যেমন এটা যদি একটু ছোট করে নেই, এই যে মোবাইল ডিভাইস, তাহলে এই যে মোবাইল ডিভাইসের জন্য কতটুকু হাইট থাকবে সেটা আমরা সেট করে দিতে পারি। তো সেটা সেট করছি না, সেটা থাক, এই যে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাক। তার পাশাপাশি এখানে আছে নিউজ লেটার, কন্টাক্ট এবং ফ্যাক, এটা কিন্তু একটা মেনু। আর এই জিনিসটা কোথা থেকে আসতেছে সেটা একটু দেখি। যে নিউজ লেটার, এখানে ক্লিক করলে এই যে নিউজ লেটার ওপেন হচ্ছে, মানে ভিজিটর ভিজিট করলে সে তার ইমেল আইডিটা দিতে পারবে। ইমেল আইডিটা দিয়ে দিলে এই ইমেল আইডিতে পরবর্তীতে আপনি কাস্টমারদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবেন, নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস আসলে তাদের কাছে ইমেইলে জানিয়ে দিতে পারবেন, যেটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো এটা আমাদেরকে কানেক্ট করতে হবে একটা ইমেল সফটওয়্যারের সাথে, তাহলেই এখানে কাস্টমার ইমেল দিলে বা ভিজিটর ইমেল দিলে এই ইমেলটি সেভ হয়ে যাবে ইমেল মার্কেটিং করার জন্য। এটা আমরা দেখছি। তার আগে যে এই মেনুটা আমরা চেঞ্জ করি, কন্টাক্ট এবং ফ্যাক, এখানে কিন্তু আপাতত কোনো মানে লিঙ্ক আপ করা নাই, জাস্ট টেক্সট দেয়া আছে। তো এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমরা এখানে অ্যাপিয়ারেন্স মেনুসে যাব, মেনুসে গিয়ে এই যে এখান থেকে দেখবো যে কোন মেনুটা আছে, এই যে টপ বার রাইট মেনু, এটা হচ্ছে টপ বার আর এটা হচ্ছে যে রাইট মেনু। তো এটা সিলেক্ট করলে এই মেনুগুলোর আইটেমগুলো এখানে চলে আসবে। এই যে তিনটা মেনু আইটেম আছে এখানে, একটা হচ্ছে কন্টাক্ট, এটাতে কোনো লিঙ্ক কিন্তু আপাতত নেই। তারপর আছে ফ্যাক, এটাতেও কিন্তু কোনো লিঙ্ক নেই। তো আমরা এখানে রিয়েল কন্টাক্ট আছে যে পেজেসে তো এখানে অনেকগুলো পেজ আছে, প্রায় 93টার মতো পেজ। আমরা এখানে সার্চ করি, কন্টাক্ট দিয়ে সার্চ করলে দেখি কি কি পেজ আছে। ওই যে ট্র্যাক অর্ডার নামেও পেজ আছে, আমরা এটাও চাইলে অ্যাড করতে পারি। এই ট্র্যাক অর্ডারটি আমরা এদিকে অ্যাড করে দিব এই মেনুতে। কন্টাক্ট বলতে তো এখানে দেখাচ্ছে না, এখানে কন্টাক্ট নাই। আমরা ড্যামি কন্টেন্ট থেকে কন্টাক্ট একটা পেজ ইম্পোর্ট করে নেই। এই যে এডিশনাল পেজেস, এখানে গেলে এটা আমি ক্লিক করে দিলাম, রং ভার্সন নেম, আচ্ছা এটা হয়নি, যাক। এই যে কন্টাক্ট, এই যে এই ভার্সনটা দেখি এটা দেখতে কেমন। এটা এই যে এরকম আসতেছে, গুগল ম্যাপ, কন্টাক্ট ফর্ম এবং কোম্পানির ডিটেলস। আরেকটা ডিজাইন যদি আমরা দেখি, এই যে এটা আরেকটা ডিজাইন,
এটা আরেকটা ডিজাইন। তো আমরা যে কোনো একটি করে নিতে পারি, আমরা এটাই করে নিই। এই ইম্পোর্ট দিলাম, এই পেজটি এখন ইম্পোর্ট হয়ে যাবে। আমাদেরকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হচ্ছে না, এই থিমের সাথে ডিজাইনটা ইনক্লুড করা আছে, আমাদের সময়টা বেঁচে গেল। পাশাপাশি ফ্যাক্টটাও করে ফেলি। ফ্যাক, এই যে ফ্যাক পেজ, এটা ইম্পোর্ট করে দিলাম। এবার আবার মেনুতে যাই, এটা রিলোড দিতে হবে, আদারওয়াইজ আসবে না। আবার সার্চে যাই, এবার যদি কন্ট্যাক্ট লিখে সার্চ করি তাহলে চলে আসার কথা, এখনও আসেনি। ভিউ অল, ভিউ অলে দিলে অ্যাবাউট আস কন্ট্যাক্ট সি এর মধ্যে থাকার কথা, এই যে সি এর মধ্যেই আছে, এটাই আমরা নিয়ে নিলাম। এটা রিমুভ করে দিই, রিমুভ, আর এই টেক্সটটাকে পরিবর্তন করে দিই কন্ট্যাক্ট। তারপর হচ্ছে ফ্যাক্স, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই আমরা এই পেজটাকে অ্যাড করে নিই। এই যে পেজেস প্যানেলের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো শো করবে। তো এখান থেকে আমরা মেনু আইটেমগুলো আসলে যুক্ত করছি, আর বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। এই যে এখন যদি আমরা সেভ দিই, এই মেনুগুলো, এই যে এখানে 4টা মেনু আছে, এগুলো ডেমোর সাথে ইম্পোর্ট হয়ে গেছে, আমাদেরকে ম্যানুয়ালি মেনু ক্রিয়েট করতে হয়নি। যেহেতু ডেমো ইম্পোর্ট করছে, ডেমোর সাথে মেনুগুলো তৈরি হয়ে গেছে, আমরা শুধুমাত্র এডিট করে নিচ্ছি। এই যে অলরেডি অ্যাসাইনও করা আছে কোন মেনুতে, টপ বার রাইট মেনু, এই যে এটা হচ্ছে টপ বার রাইট মেনু। তো আমরা এটা যুক্ত করে দিলাম। তো আর হচ্ছে নিউজ লেটার, এই নিউজ লেটারের মধ্যে এই যে নিউজ লেটারটি আছে, ক্লিক করলে নিউজ লেটারটি আসতেছে। এডিট ফর্ম, প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান লিস্ট, আমাদেরকে লিস্টটা সিলেক্ট করার কথা বলছে এখানে কিছু একটা। আমরা মেনুতে যাই, এখানে যে ইনভলভ আইকন, ফন্ট অসামের আইকন কোডটা এখানে দিলেই এই যে আইকন কোডটা চলে আসলো। ফন্ট অসাম কোথায় পাওয়া যাবে, এই যে ফন্ট অসাম, এটা লিখে সার্চ করলে গুগলে এই যে ফন্ট অসামের ওয়েবসাইট চলে আসতেছে। এখান থেকে যতগুলো খুশি বা ফন্টের আইকনগুলো নিয়ে নিলেই হবে। আইকনসে ক্লিক করলে এই যে আইকনের উপরে ক্লিক করব সেই আইকনের কোড এখানে চলে আসবে। এই যে আইকন কোড চলে আসতেছে। ওকে, তো যাই হোক, এটা জাস্ট একটু দেখালাম, কেটে দিই। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে আমরা যখন ক্লিক করছি তখন একটা পপ আপ ওপেন হচ্ছে এবং ইমেল আইডি দিতে বলছে, যেটা কাস্টমারের কাছ থেকে ইমেল আইডি কালেক্ট করার জন্য। তো এই ইমেল সফটওয়্যারের মাধ্যমে এটা কালেক্ট করতে হবে। কাস্টমার ইমেল আইডিটি দিবে এই ওয়েবসাইটের মধ্যেই, কিন্তু এই ইমেল আইডিটি জমা হবে ইমেল মার্কেটিং সফটওয়্যারের মধ্যে, যেমন মেইলচিম্প, সেন্ডগ্রিড, এর আগে আমি বলেছিলাম এগুলো সম্পর্কে। তো এখন আমাদের এই ওয়েবসাইটের সাথে মেইলচিম্পকে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে তখন ভিজিটর এখানে ইমেল আইডি দিয়ে যখনই সাইন আপ করবে, ইমেলটি মেইলচিম্পে জমা হয়ে যাবে এবং তখন সেটা মেইলচিম্পের ভেতর থেকে কাস্টমারের কাছে বা ভিজিটরের কাছে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশনের জন্য ইমেল পাঠানো যাবে, যেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। তো আমরা মেইলচিম্পের সাথে এটা কানেক্ট করি। আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে এখানে মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এটা একটা প্লাগ ইন, মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এই প্লাগ ইনটি এই থিমের সাথে ইন্টিগ্রেট করা আছে। আমরা যদি গুগলে সার্চ করি মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ করলে এই যে মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস প্লাগইনটি চলে আসলো। এটা একটা ফ্রি প্লাগইন এবং এটা এই থিমের সাথে ইনক্লুড করা আছে, মানে ইন্টিগ্রেশন দেওয়া আছে। এই প্লাগইনটি 10 লাখেরও বেশি ওয়েবসাইটে ব্যবহার হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে 10 লাখ। তো যাই হোক, এটা আমরা কেটে দিই, এটা এখন আমরা ইন্টিগ্রেট করে ফেলি। এখানে যদি আমরা যাই, এই যে মেইলচিম্প, লিভ পেজ দিলাম, গেলে দেখা যাবে আমাদেরকে মেইলচিম্পের এপিআই কোডটা দিতে বলতেছে, এটা এখনো কানেক্টেড না, যার জন্য এখানে ইমেল আইডি দিলেও কোনো লাভ হবে না। তো এখানেও এখন আমাদেরকে গুগল ম্যাপের মতো এপিআই কোডটা দিতে হবে, মেইলচিম্পের এপিআই কোড। তো এই যে গেট ইউর এপিআই কোড হিয়ার, লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। আমরা এখানে গিয়ে আমি আমার মেইলচিম্প অ্যাকাউন্টে এখন লগ ইন করবো। আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি এবং এটা হিডেন করে রাখছি। এখন লগ ইন করলে সরাসরি এই এপিআই পেজটাতে নিয়ে যাবে। এই যে চলে আসছে। প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা একটা এপিআই ক্রিয়েট করেছিলাম এই যে ড্যামি হিসাবে। ওকে, আর আরেকটা ছিল আমার প্রিভিয়াস ওয়েবসাইটের জন্য। সো এই কোডটাকে এখন ইউজ করবো, এটাই হচ্ছে এপিআই কোড। যতগুলো খুশি ততগুলি কি এখান থেকে জেনারেট করা যাবে, ক্রিয়েট করা যাবে। তো যেহেতু ক্রিয়েট করাই আছে, আমি এটাই কপি করে নিলাম। কপি করে যে এখানে পেস্ট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে এটা কানেক্টেড হয়ে গেছে মেইলচিম্পের সাথে এবং এই যে দেখাচ্ছে ডান।
এবং এখানে আমাকে এখন দেখাবে যে মেলচিম্পে আমার কতগুলো লিস্ট আছে। এই যে WP ফর ইওর নিউজ লেটার সাইন আপ। প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। এই লিস্ট ক্রিয়েট করলে তখন এখান থেকে যে লিস্টটা চুজ করে দিব, সেই লিস্টটার মধ্যেই এখানে যখন কেউ ইমেল সাইন আপ করবে তখন আমার এই লিস্টের মধ্যে ইমেলটি জমা হতে থাকবে। যেমন আমার মেলচিম্পে মাত্র একটি লিস্টই ক্রিয়েট করা আছে, চাইলে আরও যতগুলো খুশি লিস্ট ক্রিয়েট করতে পারি। এখান থেকে যদি আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করি, নিউ লিস্ট, এই যে ক্রিয়েট দিলাম, লিস্ট নেম দিলাম কিক ইওর স্টার্টআপস, এটা দিলাম, ফ্রম ইমেল অ্যাড্রেস contact startups.com, from name kick your startups। অর্থাৎ ভিজিটর বা কাস্টমাররা যখন ইমেল রিপ্লাই করবে তখন কোন ইমেইলে রিপ্লাইগুলো আসবে, এই ইমেইলে আসবে, বা জিমেইলের ইমেলও দিতে পারি, কোনো সমস্যা নাই। এবং ফ্রম নেম, আমরা যখন কাস্টমারকে ইমেল পাঠাবো তখন কাস্টমারের ইমেল সাবজেক্টে কোন নামটি থাকবে এটা দিয়ে দিলাম, ওয়েবসাইটের নামটি দিয়ে দিলাম। তারপর এখানে একটা শর্ট দিতে পারি, আর দিলাম না, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিতে পারি যে অফিসের অ্যাড্রেস হাউস এত, রোড এত, বিল্ডিং 3, জাস্ট একটা দিয়ে দিলাম। ঢাকা পোস্টাল কোড দিয়ে দিলাম, কান্ট্রি, এবং এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই, জাস্ট ড্যামি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এনাবেল ডাবল অপটিন, অর্থাৎ একজন ভিজিটর এখানে ইমেল সাবমিট করার পরে তার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তার ইমেলটি ভেরিফাই হবে। আদারওয়াইজ যদি এটা না দেই তাহলে যে কেউ একটা ফেক ইমেল আইডি দিয়ে সাইন আপ করলেও দেখা যাবে এই ইমেল আইডিটি সেভ হয়ে যাবে মেলচিম্পে। কারণ মেলচিম্পের মাধ্যমে কিন্তু একটা লিমিট আছে, ফ্রিতে আপনি 2000 ইমেল সাবস্ক্রাইবার কাছে মেল পাঠাতে পারবেন, মাসে 10,000 ইমেল পাঠাতে পারবেন। তো ফেক ইমেল যেন কেউ দিতে না পারে, ইমেল আইডি দিলে অবশ্যই যে ইমেল আইডি দিয়েছে তাকে এটা আবার ভেরিফাই করতে হবে, এটা একটা সিকিউরিটির জন্য। তো এটা দিয়ে রাখলাম এবং এই যে সেভ দিলাম, আর বাকিগুলো টিক চিহ্ন দিলাম না, প্লিজ চেক এন্ট্রি অ্যান্ড ট্রাই এগেন। এই যে এটা দিতে হবে আসলে, রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ ইউর লিস্ট। এখানে বলে দিতে হবে যে ইউ সাইন্ড আপ দিস ইমেল অপটিন ফ্রম kickyourStartups.com। যেন এই লেখাটি ইমেইলে শো করবে। আপনি যখনই আপনার এই ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট প্রমোশন করবেন, ইমেল পাঠাবেন কাস্টমারের ইমেলে, তখন কাস্টমার এই লেখাটি দেখতে পাবে, যেন সে বুঝতে পারে যে এই ইমেলটা কেন আসছে তার ইমেইলে। ওকে, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, উই উইল সেন্ড ইউ মেনি গ্রেট অফার্স ফ্রম আওয়ার স্টোর, জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম। এবার যদি সেভ দেই, এই যে নতুন একটি লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এই লিস্টে কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, মানে নো কন্ট্যাক্ট। এই লিস্টে এখনও পর্যন্ত কেউ সাইন আপ করেনি। আমি যদি লিস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখন 2টি লিস্ট আছে। তো এই যে আমাদের যে ওয়েবসাইটের সাথে আমরা কানেক্টেড করেছি, আমি এটাকে যদি আবার ক্লিক করি তাহলে এখানে 2টা লিস্টই দেখানোর কথা। আমি এই যে রিনিউ মেলচিম্প লিস্ট এটাতে ক্লিক করি, তাহলে সে আবার মানে সাইন করতেছে, সিঙ্ক করতেছে মেলচিম্পের সাথে, এবং আরও একটি লিস্ট এখানে চলে আসার কথা। একটু ওয়েট করি। এই যে সিন হওয়ার পরে নতুন লিস্টটি শো করতেছে। এখন আমাদেরকে চিনিয়ে দিতে হবে যে এই সাইট থেকে যদি কেউ ইমেইলে সাইন আপ করে তাহলে এই ইমেলটি কোথায় গিয়ে স্টোর হবে, এই 2টি লিস্টের মধ্যে। আমরা এখন চিনিয়ে দিব যে এই লিস্টের মধ্যে সেভ হবে। তো এটা চিনিয়ে দেওয়ার জন্য আমরা যে ফর্মে যাচ্ছি, এই ফর্মে গেলে এই যে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে গেলে যে এখানে দেখা যাচ্ছে 2টা লিস্ট, যে লিস্ট দিস ফর্ম সাবস্ক্রাইব টু, অর্থাৎ কোথায় সাবস্ক্রাইব হবে, এই লিস্টের মধ্যে সাবস্ক্রাইব হবে। তো ইউজ ডাবল অপটিন, হ্যাঁ অবশ্যই ডাবল অপটিন। ডাবল অপটিন বলতে বোঝাচ্ছে যে ইমেইলে সাইন আপ করবে তাকে অবশ্যই ইমেল কনফার্মেশন করতে হবে, তার ইমেইলে একটা কনফার্মেশন ইমেল যাবে, সো এটা ইয়েস থাকবে। এখানে বলতেছে রিডিরেক্ট টু আফটার ইউআরএল সাইন আপ, অর্থাৎ কেউ যখন সাকসেসফুলি সাইন আপ করবে ইমেইলে তখন তাকে রিডিরেক্ট করে আরেকটা পেজে পাঠিয়ে দিবে, একটা থ্যাংক ইউ পেজে পাঠিয়ে দিবে, যে থ্যাংক ইউ সো মাচ। এই যে এখানে ডেমো দেওয়া আছে প্লেস হোল্ডার, যে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং আওয়ার ওয়েবসাইট। তো এখানে থ্যাংক ইউ পেজ আমরা চাইলে একটা যে নতুন পেজ ক্রিয়েট করে নিতে পারি এবং ভিজুয়াল বিল্ডার দিয়ে তৈরি করে নিতে পারি। তো আমি আপাতত জাস্ট দেখানোর জন্য এই কন্ট্যাক্ট পেজটি ব্যবহার করছি, জাস্ট আপাতত এটি ব্যবহার করি, এটি দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এবং এখানে যদি আমরা ফিল্ডসে যাই তাহলে যে সবার নিচে দেখবো যে শর্টকাট, এই শর্টকাটটি হচ্ছে এই ফর্ম, এই যে ফর্ম ফিল্ড,
তো এটা অ্যাকচুয়ালি ডিজাইন করা আছে এই থিমে, প্রি ডিজাইন। এই যে ক্লিক করলে এই যে ফর্মটি ডিজাইন হয়ে আসতেছে। কিভাবে এটা কোথা থেকে আসতেছে সেটা একটু বের করি। এই যে এই মডাল, এটাকে বলা হয় মডাল পপ আপ। এই পপ আপটি কোথায় আসতেছে, আমরা এটাকে কপি করে রাখলাম।